আমরা আমাদের জীবন দিয়ে দিব, তবুও বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসলে সেটাকে সহ্য করব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবেন, বৈধভাবে যারা ক্ষমতায় আসবেন, তাদের কাছে সার্বভৌম বাংলাদেশের স্বাধীন সাধারণ জনগণের পক্ষ থেকে কিছু মৌলিক চাহিদা এবং কি প্রথম সারির কিছু দাবি তুলে ধরা হচ্ছে। আর এটা পূরণ করতে আপনারা বদ্ধপরিকর। আর এটা পূরণ করার জন্যই আপনারা ক্ষমতায় আসছেন। ১ নাম্বার, বাংলাদেশের সর্বস্তরের জনগণের মৌলিক চাহিদাগুলোকে হরণ করা যাবে না। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তারা যেন এই ৫টি সুবিধা থেকে কখনোই বঞ্চিত না হয়। এটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশের একটা চোর, একটা বাটপার, একটা ডাকাত, একটা বড়লোক, একটা ছোটলোক, কামার, কুমার, জেলে, কৃষক সবাই বাংলাদেশের এই ৫টি মৌলিক চাহিদার অধীনে আছে। একটা চোর যেন বলতে পারে যে হ্যাঁ, আমার রাষ্ট্র আমাকে এই ৫টি মৌলিক চাহিদা দিয়েছে। একটা কৃষক যেন বলতে পারে যে হ্যাঁ, আমার রাষ্ট্র আমাকে আমার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সহযোগিতা করেছে। তারপরে হচ্ছে আমাদের সার্বভৌম বাংলাদেশে ১ ইঞ্চি পরিমাণ জায়গাও আমরা কারো সাথে কোনো কিছুতে আপোস করব না। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর। আমরা আমাদের স্বাধীন দেশ রক্ষা করব, স্বাধীন দেশের জনগণকে রক্ষা করব। এজন্য আমাদেরকে সর্বপ্রথম প্রতিরক্ষা খাতে বাস্তবসম্মত এবং সুদূরপ্রসারী বিনিয়োগ বাড়াতে হবে। কেন? আমরা তো এই দেশটাকে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি। আমরা তো যে কাউকে এটাকে গ্রহণ করতে বা হরণ করতে দিব না। আমরা আমাদের জীবন দিয়ে দিব, তবুও বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসলে সেটাকে সহ্য করব না। দ্বিতীয়ত, বাংলাদেশের আইনি ব্যবস্থাকে সুন্দর করতে হবে, সবার জন্য গ্রহণযোগ্য করতে হবে। বাংলাদেশের সাংবিধানিক আইন অনুযায়ী যতগুলো ধারা আছে, সেই ধারাগুলো যাতে কিনা সবার উপর প্রয়োগ করা যায়, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। যেমন কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতি, মুচি এদেরকে কি করলেন আপনি? যেকোনো একটা শাস্তির জন্য যেকোনো একটা ধারা আপনি বলে দিলেন, তাকে একটা শাস্তি দিয়ে দিলেন। অথচ সেই আইনটা, সেই অপরাধটা যদি কিনা অন্য একটা ধর্নাঢ্য ব্যক্তির হয় বা প্রভাবশালী কোনো ব্যক্তিত্বর হয়, তবে কি হয়? তার বেলায়, তার সময় আইনটা পরিবর্তন হয়ে যায়। আইনের ফাঁকফোকর দিয়ে তারা কি করে? সুবিধা ভোগ করে। তো এমন একটা ব্যবস্থা করতে হবে বা এমন একটা সংস্কার করতে হবে যাতে কিনা একটা কামার, কুমার, জেলে বলতে পারে যে হ্যাঁ, আমার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি সঠিক, আমি সৎ, বাংলাদেশের আইন আমার পাশে আছে, অবশ্যই আমি ন্যায় বিচার পাবো। সে যেন গর্ব করে বলতে পারে। ৩ নাম্বার, বাংলাদেশে কিন্তু অনেক যুবক বেকার। তো বেকার বলেই যে দেশ পিছিয়ে আছে তা কিন্তু নয়। কারণ এখানে আমরা পরিশ্রম করার পরে সঠিক পারিশ্রমিকটা পাই না। যার কারণে আমাদের আয় ব্যয়ের সাথে আমাদের হিসাবটা মিলে না। তো আমাদের বেকার যারা আছে সেইখানে ২ টা ক্যাটেগরি। নাম্বার 1 ক্যাটেগরি হচ্ছে বেকার, কিন্তু তারা অশিক্ষিত বা ন্যূনতম শিক্ষা যোগ্যতা তাদের নেই। তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য এমন একটা মাঠ তৈরি করে দিতে হবে তাদেরকে, এমন একটা পরিবেশ তাদেরকে তৈরি করে দিতে হবে, তারা যদি বাংলাদেশে থাকে তারা যেন বেকার না থাকে। তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দিতে হবে এবং কি তাদের সঠিক পারিশ্রমিকটা দিতে হবে। আর নাম্বার 2 ক্যাটেগরিতে হচ্ছে আপনার উচ্চশিক্ষিত বা মিডিয়াম শিক্ষিত, মধ্যশিক্ষিত। তো এদের জন্য অলরেডি অনেক কোম্পানি আছে, অনেক ওয়ে আছে। কিন্তু তাদের চাকরি পাওয়ার ব্যবস্থাটা আরও সহজ করে দিতে হবে এবং কি সরল করে দিতে হবে। যাতে কিনা তারা একটা চাকরির জন্য আবেদন করলে সেখানে তাদের চাকরিটা অল্প একটু সময় হয়ে যায়, কিংবা তাদের প্রতিযোগিতা কম থাকে। কারণ আমাদের বাংলাদেশে একটা জায়গাতে ১০০ লোক নিলে সেইখানে দেখা গেছে যে ১০,০০০, ২০,০০০ লোক এপ্লাই করে। তো এরকম যদি হয় তাহলে তো ওইখানে ১০০ লোক আপনার নিচ্ছে কোম্পানি। কিন্তু আর বাকি লোকগুলো কি করবে? তো এমন কিছু করতে হবে আমাদের। তারা তো অলরেডি এডুকেটেড, তারা বাংলাদেশে চাকরি করার জন্য বা বাইরে চাকরি করার জন্য যোগ্য। তাদেরকে আমাদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে, যাতে কিনা তারা বেকার না থাকে, তাই অর্থনীতিকে চাঙ্গা রাখতে পারে এবং কি তারা নিজেরাও স্বাবলম্বী হতে পারে। ৪ নাম্বার, আমাদের যে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে মসজিদগুলো আছে, সেই মসজিদের ইমাম ও খতিবদের চাকরির ইন্টারভিউটা, সাক্ষাৎকারটা একটু সহজ করে যাচাই বাছাইটা সঠিকভাবে করে তাদেরকে চাকরি দিতে হবে এবং কি তাদের বেতনের সাথে চিকিৎসা ভাতা দিতে হবে। চিকিৎসা ভাতা দিলে এবং কি বেতনটা যদি রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র বহন করে, তাহলে তারা কি করবে? মিথ্যা একটা অজুহাত, মিথ্যা একটা মাসালা
তারপরে হচ্ছে আপনার রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মিশে তাদের হাদিসকে ওইরকম হাদিস বলা বা তাদেরকে ইন্সপায়ার করা বা তাদের চাকরি টিকানোর জন্য জুলুম হচ্ছে, সমাজে অন্যায় হচ্ছে সেগুলোকে মুখ বুজে সহ্য করা, এটা আর হবে না। যখন একটা দেশের সকল স্তরের জনগণ রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারে, তাহলে কেন সেখানে মসজিদের ইমাম ও খতিবগুলো বঞ্চিত হবে সেই সুবিধা থেকে? কেন? তারা কি বাংলাদেশের নাগরিক না? তারা বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীন জনগণ না? তাদেরকে বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। তাদের বেতন এবং কি বেতনের সাথে মেডিকেল ভাতাটা দিতে হবে। কারণ তাদের যখন বাড়তি ইনকামটা করার প্রবণতা থাকবে না, যখন রাষ্ট্র তার দায়িত্ব নিবে, তখন সে রাষ্ট্রের জন্য কিছু করতে পারবে। তখন সে সহি জিনিসগুলো মানুষের কাছে প্রচার করতে পারবে। তখন সে তার পরিবারের চিন্তা বাদ দিয়ে তার ধর্মকে প্রাধান্য দিতে পারবে। ৫ নাম্বার, বাংলাদেশের লাঞ্ছিত এবং কি বঞ্চিত একটা গোষ্ঠী আছে, সেটা হচ্ছে তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। এই তৃতীয় লিঙ্গদের আমরা সকল ধরনের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করে রেখেছি। আমাদের বাংলাদেশ রাষ্ট্র তাদেরকে কিন্তু কোথা থেকে হায়ার করে বা আপনার অ্যাডপ্ট নিয়ে আসেনি। তারা কিন্তু এই দেশে জন্ম নিয়েছে, আমাদেরই সন্তান, আমাদের ভাই বোন, আমাদের ঘরেই হয়েছে তারা। তো তাদেরকে আল্লাহ তাআলা বানাইছে, তারা নিজেরা ওভাবে তৈরি হয় নাই। তো এইখানে কেন তারা রাষ্ট্রের মৌলিক চাহিদাগুলো থেকে বঞ্চিত? তাদের শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় না, তাদের জন্য আপনার খাদ্য, তারপরে বাসস্থান, এগুলো দেওয়া হয় না। তাদেরকে আপনার চিকিৎসাটা ঠিকমতো দেওয়া হয় না, তাদের কাজের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় না। এখন একটা রাষ্ট্র যদি কিনা তাদেরকে ফেলে দেয়, তাদের সহযোগিতা না করে, তাহলে কি হয়? এখানে তো আমরা অনেক দেশকে দেখেছি যে শরণার্থীদের অনেক বছর রেখে দেয়, তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ভরণ পোষণ করে। আমাদের বাংলাদেশে এরকম একটা ঘটনা আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এই রোহিঙ্গা ইস্যুতে আমাদের আন্তর্জাতিকভাবে সহযোগিতা আসছে, তহবিল আসছে। তো বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকেও কিন্তু অনেক তাদের জন্য ব্যয় করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে বাহিরের লোকগুলো বা শরণার্থীদের সহযোগিতা করতে পারে বাংলাদেশ বা একটা রাষ্ট্র, কিন্তু তার দেশের স্বাধীন জনগণ, স্বাধীন নাগরিক, সে তার মৌলিক চাহিদা থেকেই বঞ্চিত। অন্যান্য সব কিছু তো বাদ। একটা তৃতীয় লিঙ্গ লোক চাইলে একটা স্কুলে ভর্তি করতে পারে না, সে সেখানে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে না, কারণ তার আশেপাশের মানুষ, তার টিচার তাদেরকে অন্য চোখে দেখে। আমাদের তাদেরকে একটা শিক্ষার ব্যবস্থা তৈরি করে দিতে হবে, শিক্ষণীয় একটা মাঠ তাদেরকে উপহার দিতে হবে। তাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, খাদ্য, বাসস্থান, বস্ত্র এবং কি এই সব কিছু রাষ্ট্রকে বহন করতে হবে, রাষ্ট্রের খেয়াল রাখতে হবে, যাতে তারা এইসব থেকে বঞ্চিত না হয়। তারা উচ্চশিক্ষিত, শিক্ষিত হয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, তারা নিজেরা কিছু করতে পারে। একটা হিজড়াকে আপনি দেখছেন বাসে, রাস্তাঘাটে টাকা চাইতে, অনেক খারাপ আচরণ করতে। আসলে একটা জিনিস ভাবেন যে তারা যখন শুরুর দিকের কথা ভাবেন, যে তারা যখন মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতো, তখন কেউ খাবার দিত না, তাদেরকে অপমান করতো, লাঞ্ছিত করতো এবং কি অনেক অনেক লোক তাদেরকে কুপ্রস্তাব দিত। তো তারা কিন্তু একটা সময় বাধ্য হয়ে তারা একটা সংগঠন তৈরি করছে। তারা রাজনৈতিক ব্যক্তিদের সাথে ভালো একটা সুসম্পর্ক করার চেষ্টা করছে। আর এটা করার ফলে তাদের কি হয়েছে? তাদের অনেক অন্যায়, তারপরে ব্যভিচার, এসবের সাথে আপোস করতে হয়েছে এবং তাদের নিজেদের হাত দিয়েও তারা অনেক অন্যায় করেছে। তো এখানে কিন্তু দোষটা তাদের যেরকম, তার থেকেও বেশি বাংলাদেশ রাষ্ট্রের। কারণ রাষ্ট্র তাকে সেই সুবিধা দেয়নি যেটা অন্য সাধারণ জনগণ পাচ্ছে। যেটা জেলে থাকা একটা লোকও পাচ্ছে। একটা জেলে লোক যদি থাকে, সে যদি আসামি হয়, কয়েদি হয়, তাকে কিন্তু খাদ্য, বাসস্থান, তারপর চিকিৎসা, শিক্ষা, এগুলো দেওয়া হয়। অথচ সে নির্দোষ হয়ে সে সেগুলো পাচ্ছে না, সে সেগুলো থেকে বঞ্চিত। তো আমাদের উচিত এই বিষয়গুলোকে রাষ্ট্রীয়ভাবে দেখা, রাষ্ট্রীয় চোখ দিয়ে দেখা, রাষ্ট্রীয়ভাবে এগুলোকে নিরাময় করা।